গত বছরের চেয়ে এবারের রমজানে বেশিরভাগ পণ্যের দাম কম, সংকট কাটিয়ে বাজারে বাড়ছে সয়াবিন তেলের সরবরাহ। দশ মাস পর খাদ্যে মূল্যস্ফীতি কমে 10% নিচে, ফেব্রুয়ারিতে 9.24 জানালো পরিসংখ্যান ব্যুরো। তল্লাশির এখতিয়ার শুধু আইন শৃঙ্খলা বাহিনীর, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মব নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান। অর্থ পাচার মামলায় তারেক রহমান, গিয়াসউদ্দিন মামুন সহ সব অভিযুক্ত খালাস। ঘুষের মামলায় লুৎফুজ্জামান বাবরের জামিন। এবং ঈদ যাত্রায় লঞ্চে বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি। 15 রমজান থেকে রাতে স্পিডবোট, বাল্কের চলাচল বন্ধ। স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। গত রমজানের চেয়ে কমেছে আলু, পেঁয়াজ সহ বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম। সংকট কাটিয়ে বাজারে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে দাম সহনীয় রয়েছে বলছে ভোক্তারা। সারা বছর নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে সঠিক পর্যবেক্ষণের তাগিদ তাদের। বিগত বছরের তুলনায় এবারে রমজানে মানুষ স্বস্তি পাচ্ছে। বিশেষ করে কাঁচা বাজার ও মুদি পণ্য কেনা যাচ্ছে কিছুটা সাশ্রয়ী দামে। গত বছর রোজায় প্রতি কেজি পেঁয়াজ প্রায় 100 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এবার তা কেনা যাচ্ছে 40 থেকে 50 টাকা কেজিতে। টিসিবির হিসাবে এক বছরে পেঁয়াজের দাম কমেছে প্রায় 60%। বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে 20 টাকায়, যা গত বছর ছিল 50 টাকা। একই চিত্র মুরগির বাজারেও। আগের বছরের তুলনায় 30 থেকে 40 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। সোনালী মুরগি 300 টাকার বদলে 260 টাকায় বিক্রি হচ্ছে। গত বছর গরুর মাংস 800 থেকে 850 টাকা কেজি বিক্রি হলো, এবছর তা 750 থেকে 780 টাকায় মিলছে। স্বস্তি তো মোটামুটি কাঁচা বাজারের দিকে দেখা যায় মোটামুটি, কিন্তু তেলের বাজারের দিকে স্বস্তি নেই। যেমন সয়াবিন তেল তো কিছুদিন যাবত উধাও ছিল, এখন বাজারে মোটামুটি সয়াবিন তেল আসছে। আমরা চাই তো জিনিসপত্রের দাম কমুক, সবাই জনসাধারণ বাঁচুক, আল্লাহ পাক যেমন সবাইকে বাঁচার মতন তৌফিক দান করে। গত বছর 160 টাকায় চিনি বিক্রি হলো, এবার তা বিক্রি হচ্ছে 120 টাকায়। কমেছে ছোলা ও বিভিন্ন পদের ডালের দামও। এনবিআর থেকে আমদানি শুল্ক কমানোয় কমেছে সব ধরনের খেজুরের দাম। রমজানের শুরুতে বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দিলেও এখন আর নেই। যে সাদা চিনি ছিল 145 টাকা কেজি, এই চিনি এখন 120 টাকা। সরবরাহ ভালো, দামও কম আছে। খালি তেলের একটু সরবরাহ কম ছিল, দাম যা গায়ের তা বিক্রি হয়েছে। তবে এই 2-3 দিন তেলের সরবরাহ বাড়ছে। শসা, লেবু গত বছর 80 থেকে 100 টাকায় বিক্রি হলো, এবার তা 40 থেকে 60 টাকায় কেনা যাচ্ছে। কমেছে টমেটো, কাঁচামরিচের দামও। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 10 মাস পর খাদ্যের মূল্যস্ফীতি 10% নিচে নামল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ হিসেবে ফেব্রুয়ারিতে তা 9.24% হয়েছে। 2024 সালের মার্চের পর খাদ্যে মূল্যস্ফীতি আর এক অঙ্কের ঘরে নামেনি। বৃহস্পতিবার মূল্যস্ফীতির এই হালনাগাদ চিত্র প্রকাশ করা হয়েছে। বিবিএস এর তথ্য অনুযায়ী এই সময় সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 9.32%, যা গত 22 মাসের মধ্যে সবচেয়ে কম। জানুয়ারিতেও সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.94%। সে হিসেবে মাসের ব্যবধানে কমল 0.62। সার্বিক মূল্যস্ফীতি মাসের ব্যবধানে এতটা কমে যাওয়ার কারণ নিম্নমুখী খাদ্য মূল্যস্ফীতি। শহর ও গ্রামে একই চিত্র মিলেছে। মব জাস্টিস নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। এ বিষয়ে জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তরুণদের শৃঙ্খলায় ফিরিয়ে আনার দায়িত্ব পরিবারের। দুপুরে রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ অভিযান চালাতে পারবে না। যেখানে যাই ঘটুক না কেন, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কারো কোনো তল্লাশি বা অভিযান চালানোর এখতিয়ার নেই। সরকার এসব ঘটনাকে প্রশ্রয় দেবে না জানিয়ে তিনি আরো বলেন, প্রতিটি ঘটনাতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মব জাস্টিস নিয়ন্ত্রণের জন্য প্রতিটি নাগরিক এবং পরিবারের অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
যেই জায়গাটি হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। এ ব্যাপারে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি দেখবেন যে ইভেন পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে। এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নিরাপত্তা নির্দেশিকা 3 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এতে রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম বা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স না মেনে প্রধান বিচারপতিকে হেয় করার অভিযোগ উঠেছে। এর ব্যাখ্যা দিতে আগামী 18 মার্চ সিনিয়র সচিব নাসিমুল গনিকে তলব করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির বেঞ্চ এই আদেশ দেয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা কিভাবে দেয়া হবে তা জানিয়ে 2 মার্চ বিশেষ নির্দেশনা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 5 ক্যাটাগরিতে ভাগ করা হয় বিশেষ এই নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্যে প্রথমে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা এবং দ্বিতীয় ক্যাটাগরিতে রাখা হয় স্পিকার ও উপদেষ্টাদের। আইনজীবী শিশির মনির নির্দেশিকাটি হাইকোর্টের নজরে আনেন। বলেন, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী প্রধান বিচারপতি রাষ্ট্রের চতুর্থ গুরুত্বপূর্ণ ব্যক্তি, অথচ নিরাপত্তা নির্দেশিকায় পুলিশের একজন ডিআইজি এবং প্রধান বিচারপতিকে একই সঙ্গে তৃতীয় ক্যাটাগরিতে রাখা হয়েছে। এটি পদমর্যাদার অবমূল্যায়ন। আদালত একটি সো মোটো রুল ইস্যু করেছেন, কেন এই মেমোটাকে অবৈধ এবং অসাংবিধানিক ডিক্লেয়ার করা হবে না। দ্বিতীয়ত বলছেন 3 মাসের জন্য এই যে মেমো জারি করেছেন তা স্থগিত করে দিয়েছেন। আর তৃতীয়ত সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগামী 18/3/2025 তারিখে অত্র আদালতে সশরীরে হাজির হয়ে তার এই কন্ডাক্ট এবং কি কারণে এই পত্র তিনি জারি করেছেন তার আচরণ ব্যাখ্যা করার জন্য নির্দেশনা দিয়েছেন। তবে নির্দেশিকার শুরুতেই বলা হয়েছে পদমর্যাদার ভিত্তিতে নয়, নিরাপত্তা হুমকি বিবেচনায় ব্যবস্থা নেওয়া হবে। আইনজীবীরা বলছেন, এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতেই সিনিয়র সচিবকে তলব করেছে আদালত। আদালত আমার মতামত জানতে চাইলেন। আমি সেখানে বললাম যে ইনস্ট্রুমেন্টটা দাখিল করা হয়েছে এটার মাধ্যমে আদালতের অবমূল্যায়ন করা হয়েছে, অর্থাৎ প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি তাদের যে অবস্থানে থাকার কথা এবং এটা রায় হয়ে গেছে সেই অবস্থানে না রেখে তাদেরকে নিচে রাখা হয়েছে। এ নিয়ে শুনানির সময় আদালত মন্তব্য করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত দেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে, অথচ এই আদালতকে অনেক সময় অবমূল্যায়ন করতে দেখা যায়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বাতিল করে দুজনকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবীরা জানান, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে মিথ্যা মামলায় জড়িয়েছিল আওয়ামী লীগ সরকার। 2009 সালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগে বলা হয়, টঙ্গীতে প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দিতে গিয়াসউদ্দিন আল মামুন 20 কোটি 41 লাখ টাকা নেন। এর মধ্যে তারেক রহমান ক্রেডিট কার্ডের মাধ্যমে 3 কোটি 78 লাখ টাকা খরচ করেন। তবে তারেক রহমানের বিরুদ্ধে অপরাধের কোনো তথ্য প্রমাণ না পাওয়ায় 2013 সালে তাকে বেকসুর খালাস দিয়ে মামুনকে 7 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। কিন্তু দুদকের করা আপিলে 2016 সালে তারেক রহমানকেও 7 বছরের কারাদণ্ড দিয়ে 20 কোটি টাকা জরিমানা করে হাইকোর্ট। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন গিয়াসউদ্দিন আল মামুন। আপিল শুনানি শেষে বৃহস্পতিবার দুজনকেই খালাস দেয় আপিল বিভাগ। আইনগতভাবে এবং অচল 2002 সালের একটা রিপিল্ড আইনে এই মামলাটা করা হয়েছিল এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগ্যাল এরিনা। আপিল বিভাগের রায়ে অর্থ পাচারের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এই মামলায় তারেক রহমানের সাজাও বাতিল হয়ে যায়। নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি, আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যে সমস্ত মাননীয় বিচারপতি মহোদয় ছিলেন তারা আমাদের এই কন্টেনশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন। অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। এই মামলায় বিচারিক আদালতে তারেক রহমানকে খালাস দেওয়ায় জীবননাশের হুমকি মাথায় নিয়ে বিচারক মোতাহার হোসেন দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যান। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21 কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
সকালে ঢাকার বিশেষ জজ ৩ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এই আদেশ দেন। পরে আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ ৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য 18 মার্চ দিন ধার্য করেন। জানা যায়, বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামিদের বাঁচাতে 21 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে 2007 সালে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার অন্য আসামিরা হলেন তারেক রহমানের তৎকালীন এপিএস মিয়া নূর উদ্দিন অপু, কাজী সালিমুল হক কামাল, আহমেদ আকবর সোবহান, সাফিয়াত সোবহান, সাদাত সোবহান এবং আবু সুফিয়ান। রাজধানীর কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যার মামলায় পুলিশের সাবেক 3 কর্মকর্তাকে হাজির করতে হবে ট্রাইব্যুনালে। তারা হলেন সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং মিরপুরের ডিসি জসিম উদ্দিন মোল্লা। মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখাতে 24 মার্চ তাদের হাজির করতে হবে। বৃহস্পতিবার দুপুরে প্রসিকিউশনের আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। প্রসিকিউশন আদালতকে জানায়, 2016 সালে ওই 9 যুবককে গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ রয়েছে, এই হত্যাকাণ্ডের আগেই তাদের গ্রেফতার করা হয়েছিল। পরে জেএমবি সদস্য আখ্যা দেওয়া হয়, এই মামলার তদন্ত প্রতিবেদন দিতে হবে মে মাসের 7 তারিখে। এটি জঙ্গি নাটক সংক্রান্ত মামলায় ট্রাইব্যুনালের প্রথম আদেশ। জঙ্গি নামে নাটক সাজিয়ে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রত্যক্ষ নির্দেশে এবং প্ররোচনায় এই 9 জন ইসলামী মনোভাবাপন্ন যুবককে গুলি করে হত্যা করা হয়। বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল জনগণই নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বব্যাপী বন্ধু এবং অংশীদাররা দেশের মানুষের সম্মিলিত বিকাশের জন্য সার্বিক সহযোগিতা করবে বলেও আশাবাদ জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, 5ই আগস্ট গণ অভ্যুত্থান প্রকৃতপক্ষে ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে জনগণের দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ ছিল। জুলাই আগস্ট আন্দোলন হঠাৎ করে আবির্ভূত হয়নি, এটি ছিল বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণের দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ। বিএনপি এবং অন্যান্য গণতন্ত্রপন্থী দলগুলো এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। বিএনপির এই ইফতার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, জাপান, রাশিয়া সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। গণতন্ত্র এবং উদার বাণিজ্য অংশীদারিত্বের মাধ্যমে আমাদের অঞ্চলের সম্মিলিত অগ্রগতি নিশ্চিত করতে আমরা আমাদের অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই এবং আগামী দিনে আমরা আরও বেশি করে জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জন্য কাজ করব। আমরা আরও নিশ্চিত করতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে। দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক পাচ্ছেন এবার 8 বিশিষ্টজন। পুরস্কার হিসেবে প্রত্যেককে 18 ক্যারেটের 50 গ্রাম স্বর্ণপদক, সম্মানীর অর্থের চেক এবং একটি সম্মাননা পত্র দেয়া হয়। চলতি বছরের এই পুরস্কার পাচ্ছেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি. ওসমানী, পদার্থবিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, লেখক বদরুদ্দিন ওমর, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার ভাস্কর নভের আহমেদ, সঙ্গীতশিল্পী আজম খান ও বুয়েটের ছাত্র আবরার ফাহাদ। এর মধ্যে আবরার 2019 সালের অক্টোবরে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত হন। পদকের জন্য মনোনীতদের মধ্যে জীবিত আছেন শুধু লেখক বদরুদ্দিন ওমর। এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। দাবি না মানলে 12 মার্চ মানববন্ধন এবং 13 মার্চ থেকে কর্মবিরতির হুঁশিয়ারি ইসি কর্মকর্তা কর্মচারীদের। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখতে সরকারকে লিখিত দাবি জানানো হবে।
জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ জটিলতা নিরসনে স্বতন্ত্র কমিশন করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে সিভিল রেজিস্ট্রেশন 2025 নামে একটি অধ্যাদেশের খসড়া তৈরির কাজ চলছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ নিয়ে স্থানীয় সরকার, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ সহ সংশ্লিষ্টদের মতামত নিচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগের পর ক্ষোভ দানা বাঁধতে থাকে ইসি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। সিইসির কাছে আগামী বুধবারের মধ্যে দৃশ্যমান পদক্ষেপের দাবি জানিয়েছে ইসি কর্মকর্তারা। ভোটার তালিকা ডাটাবেস এনআইডি তৈরি হয়, এটা নির্বাচন কমিশনের একটা অন্যতম কাজ সেটা, আর এটার সাথে ইলেকশন জড়িত, নির্বাচন জড়িত, আর এনআইডি যদি এখন নিয়ে যাওয়া হয় নির্বাচনের হুমকির সম্মুখীন হবে। বৃহস্পতিবারে আমরা সারা দেশে 11টা থেকে 1টা পর্যন্ত সকল অফিসে, আমাদের নির্বাচন অফিসগুলোতে এবং সচিবালয় সহ আমরা মানববন্ধন করব। এরপরেও যদি আমরা কোনো কার্যকর পদক্ষেপ না দেখি, তার পরবর্তীতে কর্মবিরতি থেকে শুরু করে আরো কঠোর পদক্ষেপ আমরা গ্রহণ করব। সিইসি বলেন, সার্বিক বিষয়গুলো নিশ্চয়ই সরকার বিবেচনায় নিবে। লিখিতভাবে সরকারের কাছে ইসির অবস্থান জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। আমাদের অবস্থান আমরা লিখিতভাবে সরকারকে জানাবো, এবং আমি বিশ্বাস করি আপনাদের এই যে আমাদের যে মতামত, এগুলাকে গুরুত্ব দিয়ে সরকার একটা বাস্তব সবকিছু পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিয়ে একটা সুচিন্তিত সিদ্ধান্ত সরকার নেবে বলে আমি বিশ্বাস করি। এর আগে এনআইডি সেবা ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। সেই আইন বাতিল করে নতুন কমিশন গঠন করে এনআইডি নিতে চায় অন্তর্বর্তী সরকার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই যাত্রায় লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে শুধু জরিমানা নয়, রুট পারমিটও বাতিল করা হবে বলে হুঁশিয়ার করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে নিরাপদ ভ্রমণ নিশ্চিতের লক্ষ্যে সকালে সচিবালয়ে জরুরি সভা শেষে এই হুঁশিয়ারি দেন তিনি। জানান, শুক্রবার থেকে লঞ্চের ভাড়ার তালিকা দিতে হবে। এছাড়া সদরঘাটে সিরিয়াল ভেঙে যাত্রী পরিবহন করলে প্রয়োজনে বাতিল করা হবে লঞ্চের রুট পারমিট। তিনি বলেন, অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। এসব বিষয়ে তদারকি করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সহযোগিতা করবে নৌবাহিনী। লঞ্চের ফিটনেস সার্টিফিকেট আছে কিনা তা যাচাই শুরু হবে শুক্রবার। এদিকে 15 রমজান থেকে রাতে স্পিডবোট এবং বাল্কহেড বন্ধ থাকবে। রাজধানীর 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তাটি উন্মুক্ত রাখতে হবে বলেও জানান উপদেষ্টা। সিরিয়াল ব্রেক করলে ওনারা, এখানে মালিক সমিতিরা আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব। ওই নির্ধারিত ভাড়া ঈদের দিন বা ঈদের এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন। মুদ্রাস্ফীতির তারতম্যের সঙ্গে মিলিয়ে দেনমোহর দেওয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লার পারিবারিক আদালত। দুপুরে একটি মামলার রায়ে এই নির্দেশ দেন পারিবারিক আদালতের বিচারক শেখ সাদির রহমান। নারী অধিকার নিশ্চিতে একে গুরুত্বপূর্ণ রায় বলছেন আইনজীবীরা। বাদীপক্ষের আইনজীবী জানান, 2022 সালে 2.5 লাখ টাকা দেনমোহরে ইব্রাহিম খলিল ও সুমায়ার বিয়ে হয়। এর মধ্যে 50,000 টাকা উসুল দেখিয়ে 2 লাখ টাকা বাকি রাখা হয়। পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ হলে দেনমোহর ও ভরণপোষণের জন্য পারিবারিক আদালতে মামলা করে সুমাইয়া। ওই মামলার শুনানি শেষে মুদ্রাস্ফীতির কারণে টাকার মানের তারতম্য বিবেচনায় এনে 2,62,000 টাকা নির্ধারণ করে 15 কার্যদিবসের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়। আড়াই লক্ষ টাকা কাবিন, এখানে 50,000 টাকা উসুল ছিল। তো উসুল সহ আমরা 2.5 লক্ষ টাকা, যে 50,000 টাকা উসুল, এটা মূলত উনি আগে পরিশোধ করে নাই। তো আমরা আদালতকে বলছি যে এটা যেহেতু আগে পরিশোধ করে না, এটা সহ যেন দেয়। আর হচ্ছে 5-6 মাসের খরপোশের একটা টাকা বাকি ছিল, ওইটা যেন দেয়, এবং 3 মাসের ইদ্যৎকালীন টাকা সহ এটা সহ যেন আদালত সন্তোষজনক একটা ডিক্রি যেন আমাদেরকে দেয়। ছাত্র জনতার নাম করে সন্ত্রাসীরা নৈরাজ্য চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় মিলনায়তনে পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার এবং পরিবেশের গুরুত্ব সহ আইন প্রয়োগ কর্মশালায় তিনি বলেন, শক্ত হাতে নৈরাজ্য রুখে দেওয়া হবে। আইজিপি আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যা নির্যাতনে জড়িত অপরাধী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে বাহিনীর গৌরব ফেরানোর চেষ্টা করা হচ্ছে। কর্মশালায় অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গত 16 বছর ফরমায়েশি রায় দিয়েছেন বিচারকরা। বলেন, এই সংস্কৃতি বাংলাদেশে ফিরে আসতে দেয়া হবে না।
আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, আয়নাঘর সহ অপরাধে জড়িতদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। ছাত্র জনতার নাম দিয়ে অনেক অপরাধীও এই কাজটা করছে, যেটা গুলশানের বলে আমরা দেখছি। উই উইল হ্যান্ডেল ইট ভেরি স্ট্রিক্টলি। মানে এইভাবে তো একটা সমাজ চলতে পারে না, মানে সর্ট অফ অ্যানার্কি আসলে। সো উই আর ট্রাইং আওয়ার বেস্ট। 164 স্টেটমেন্ট করার সময় ওনারা স্বাধীনভাবে স্টেটমেন্ট রেকর্ড করেননি, ওনারা বরং পুলিশের হাতে তুলে দিয়েছেন যে বানিয়ে নিয়ে এসে তারপরে আবার উপস্থাপন করুন। পলিটিক্যাল পারসিকিউশনের শিকার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নৈরাজ্যবাদী সরকারকে দীর্ঘমেয়াদী জীবন দেওয়ার জন্য বিচার করে সাজা দিয়েছেন। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।